আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করছি তোমরা সকলেই ভালো আছো। সিনিয়র বাংলায় তোমাকে স্বাগতম। আজকে আমরা বিজনেস প্রপোজালের পুরাই কপিক্যাট একটা সিরিজ এক্সপ্লেন করব। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলিও না। সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস গেট স্টার্টেড আওয়ার টুডেস ভিডিও। ড্রামার শুরুতে আমরা আমাদের হ্যান্ডসাম হিরো ইয়ং জুনকে দেখি এবং সে লি গ্রুপ কোম্পানির সিও। শুধু তাই না, জুন কাজে এতটাই সিরিয়াস আর এতটাই অ্যাক্টিভ, এজন্য সে কোরিয়ার মোস্ট ট্যালেন্ট সিও রিওয়ার্ড পেয়েছে। জুন দেখতে হ্যান্ডসাম হওয়াতে তার ভিতরে খুব অ্যাটিটিউড আছে, আর বলতে গেলে মেয়েরা তার জন্য সেই লেভেলের পাগল। তবে জুন কোনো মেয়েকে পাত্তাই দেয় না। এরপর আমরা আমাদের কিউট, বিশেষ করে আমার ক্রাশ ফিমেল লিড ক্যারেক্টারকে দেখি এবং তার নাম হচ্ছে মিসো। আর সে গত 9 বছর ধরে জুনের অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করে আসছে। যেমন সিও তেমনই একটা অ্যাসিস্ট্যান্ট পেয়েছে। মিসো তার বস জুনের ছোট ছোট কাজের নিখুঁতভাবে খেয়াল রাখে। আজ একটা পার্টিতে যাওয়ার সময় জুন তার অ্যাসিস্ট্যান্ট মিসোকে বলে, তুমি আজ পর্যন্ত আমার মতো হ্যান্ডসাম ছেলেকে কোথাও দেখেছো? তবে মিসো ভালোভাবেই জানে তার বস নিজের প্রশংসা শুনলে কতটা খুশি হয়, তাই সে না চাইতেও বলে, হ্যাঁ, আপনি হলেন কোরিয়ার সব থেকে হ্যান্ডসাম ছেলে। এটা শুনে তো জুন সেই লেভেলে খুশি হয়ে যায়। এরপর সে একটা মিটিং এ অ্যাটেন্ড করে। মিটিং শেষে সে তার অ্যাসিস্ট্যান্ট মিসোকে বলে, তুমি আগে কতটা ভুলভাল ইংলিশ বলতে, তাই না? এখন অনেকটা ঠিকঠাক হয়ে গেছে। মিসো পাম দিয়ে বলে, বস, এটা তো শুধু আপনার জন্যই হয়েছে। আপনার ঝাড়ি খেয়ে এবং বকা শুনে আমার ইংলিশ পারফেক্ট হয়েছে। এটাতে জুন বলে, নো, এখনো পারফেক্ট হয়নি, আরো ভালোভাবে শিখতে হবে তোমাকে। রাত্রে তারা একটা পার্টিতে যায়, আর এখানে আমরা জানতে পারি জুনের বহু ল্যাঙ্গুয়েজের প্রতি নলেজ আছে। ওখানে কিছু মেয়েরা ভাবে জুন হয়তো স্মাইল করতে করতে আমাদের দিকে এগিয়ে আসছে, তবে না, সে ওই 3টা মেয়েকে সরিয়ে আয়নার সামনে চলে যায় আর নিজেকে দেখে নিজে নিজে বলে, আমি এত হ্যান্ডসাম কেন? আমার মতো হ্যান্ডসাম ছেলে আর মনে হয় দুনিয়াতে একটাও নেই। বাসায় ফেরার পথে মিসো তার বসকে কিছু বলতে যাচ্ছিল, তবে তার বস তাকে বলতে দেয় না। মনে মনে ভাবে, আমাকে আজ হয়তো হ্যান্ডসাম লাগছে, এজন্য হয়তো মিসো আমাকে প্রপোজ করতে যাচ্ছে। তাই বলে, দেখো, তুমি আমাকে প্রপোজ করে দিও না, তোমার সাথে আমার কাজের সম্পর্কটা অনেক ভালো, এটা তুমি নষ্ট করো না। তখন মিসো কিউট একটা স্মাইল দিয়ে বলে, না না বস, আমি প্রপোজ করতে চাইনি, আসলে আমি বলতে চাচ্ছি আমি আর এই জবটা করতে চাই না, আপনি নতুন একটা অ্যাসিস্ট্যান্ট খুঁজে নেন আর কি। জুন জিজ্ঞাসা করে, কেন চাকরি করতে চাচ্ছ না তুমি? মিসো বলে, এইটা বলা যাবে না বস, এটা একটা পার্সোনাল রিজন। জুন বলে, আচ্ছা ঠিক আছে। তবে আমরা দেখি জুন এই ব্যাপারটা নিয়ে গত রাতে ঠিকঠাক মতো ঘুমাতে পারছিল না। হয়তো সে তার অ্যাসিস্ট্যান্টের ওপর কিছুটা দুর্বল হয়ে পড়েছে, কারণ তার অ্যাসিস্ট্যান্ট মিসো 9 বছর ধরে তার কাছে আছে। পরের দিন অফিসে সবাইও জেনে যায় মিসো অ্যাসিস্ট্যান্টের জব ছেড়ে দিচ্ছে। তাই সব মেয়েরা ভাবে এবার কে হবে বসের অ্যাসিস্ট্যান্ট। এখানে একটা মেয়ের খুবই ইচ্ছা জুনের অ্যাসিস্ট্যান্ট হওয়া, কারণ সে মনে করে জুন যেহেতু এত হ্যান্ডসাম, সে আমার মতো কিউট মেয়েকেই অ্যাসিস্ট্যান্ট বানাবে। পরের দিন জুন মিসুকে বলতে চায়, তুমি আমার অ্যাসিস্ট্যান্ট থেকে যাও, তবে নিজের ভেতরের ইগোর কারণে বলতে পারে না। বলে, তুমি নতুন অ্যাসিস্ট্যান্টের জন্য বিজ্ঞাপন দাও। জুনের একটা ভালো বন্ধু আছে, নাম হলো পার্ক। জুন যখন কোনো প্রবলেমে পড়ে তখন সে তার বন্ধু পার্কের কাছে এসে সবকিছু বলে। আজও বলে, মিসা এত ভালো জব ছেড়ে দিতে চাচ্ছে কেন? তখন তার বন্ধু বলে, মেয়েটার খুবই ধৈর্য আছে, ধৈর্য না থাকলে তোমার মতো বসের সাথে সে 9 বছর ধরে কাজ করতে পারতো না। মেয়েটা আসলে কোনো একটা সাধারণ মেয়ে না, সে তো পুরাই পরী। তবে শোনো, তুমি তাকে একটু নরম ভাবে বোঝানোর চেষ্টা করো, তাহলে হয়তো থেকে যেতে পারে। ওদিকে আমরা মিসোকে দেখি, সে আজ তার লোন পুরোপুরি ভাবে শোধ করে দিয়েছে। এটাতে সে খুবই খুশি হয়েছে। এরপর জুন তাকে কল করে ডেকে নেয় এবং তাকে তার সাথে বাসায় নিয়ে যায় লাঞ্চ করার উদ্দেশ্যে। মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে সে মিসুকে অনেক বড় একটা অফার দেয়। সে বলে, আমি তোমাকে ডিরেক্টর বানিয়ে দেব। মিসু কিছু বলতে যায়, তখন জুন তাকে বলতে দেয় না। সেভাবে মিসু হয়তো মানা করে দিবে, এজন্য বলে, তোমাকে একটা অ্যাসিস্ট্যান্টও দিব। এরপরও মিসু কিছু বলতে গেলে আবারও তাকে মানা করে দেয় এবং বলে, তুমি যত টাকা স্যালারি চাও তত টাকাই তোমাকে দেয়া হবে, তোমার কাছে একদিন সময় আছে, ভেবে দেখো। আর আমার মতো হ্যান্ডসাম ছেলের সাথে জব করার সুযোগ তুমি জীবনে আর কখনো পাবে না। এরপর জুন মিসুকে সাথে করে তার বাসায় নিয়ে যায় এবং ফ্যামিলির সাথে বসে লাঞ্চ করে। জুনের বাবা মা মিসুকে খুবই ভালোভাবে চিনত এবং অনেক ভালোবাসত, কারণ মিসো যে জুনের সাথে 9 বছর ধরে আছে, এজন্য মিসো জুনের ছোট ছোট খেয়ালও রাখতো, আর এজন্য তার বাবা মা মিসোর উপর অনেক খুশিও থাকতো। এরপর জুনের বাবা জুনকে সাইডে নিয়ে যায় আর বলে, আমার মনে হয় আমি খুবই তাড়াতাড়ি মারা যাব, আমার শেষ ইচ্ছা তোর ছেলে মেয়ের মুখ দেখা। জুন বলে, নাটক কম করো সুগার ড্যাডি, তুমি যে সুস্থ এটা আমি জানি, কারণ প্রতি মাসে আমি তোমাকে মেডিকেল চেক আপ করাই। ও পাশে জুনের মা মিসোকে নিয়ে গল্প করে আর বলে, আমার ছেলে আজ পর্যন্ত কোনো মেয়ের সাথে প্রেমই করলো না। এরপর আন্টি ভয় ভয় মিসোকে বলে, আচ্ছা আমার ছেলের সবকিছু ঠিক আছে তো, মানে হিজড়া না তো আবার? মিসো বলে, আরে আন্টি, আপনি যেটা ভাবছেন সেটা না, আমি তো 9 বছর ধরে জুনের সাথে আছি, চিন্তার কোনো কারণ নেই, জুনের সব মেশিন সবকিছুই ঠিক আছে। এখানে আমরা আন্টিকে দেখে বুঝতে পারি সে মিসোকে অনেক
বেশি লাইক করে। এরপর মিসু তার বোনদের সাথে মিট করে। এখানে আমরা জানতে পারি মিসুর বাবা বড় বড় অঙ্কের লোন নিয়ে আসছিল, আর সেই লোন মিসুর উপরে চেপে গিয়েছিল। এজন্য মিসু তার খাটাস বসের অ্যাসিস্ট্যান্ট হয়ে খুবই কষ্টে 9 বছর ধরে ওই লোন পরিশোধ করছে। এটা ছাড়া তার কাছে আর কোনো উপায়ই ছিল না। তাই আজ লোনটা পরিশোধ করে মিসুর ঘাড় থেকে ওই 9 বছরের বোঝাটা নেমে গিয়েছে। তাই সে জন্মের খুশি আজকে। ওদিকে জুন ভেবে উঠতে পারে না মিসু কেন জব থেকে রিজাইন করতে চাচ্ছে। তখন তার মনে পড়ে, আমি পার্টিতে গিয়ে একটা মেয়েকে ফুল দেওয়ার জন্য মিসুকে ফুল আনতে বলেছিলাম। আমি দেখেছিলাম মিসু যখন ফুল নিয়ে এসেছিল তখন তার চোখে পানি ছিল। তাহলে মিসু হয়তো আমার হ্যান্ডসাম লুকের প্রেমে পড়ে গিয়েছে, তাই অন্য মেয়েকে ফুল দিয়েছি জন্য সে কান্না করেছিল এবং আমার উপরে রাগ করে সে রিজাইনও করতে চাচ্ছে। ইস, আমি এটা আগে কেন বুঝতে পারিনি। তবে বাস্তব কাহিনী এটা ছিল না। আসলে মিসুর ওই ফুলে অ্যালার্জি ছিল এবং হাঁচি দিতে দিতে তার চোখে পানি চলে এসেছিল। কিন্তু জুন তো সেটা জানে না, তাই সে সাথে সাথে মিসুকে কল করে দ্রুত দেখা করতে বলে। মিসু যে দেখে জুন একে একা বক বক করছে। এরপর মিসু ভিতরে ঢুকতেই জুন তার হাতে একতরা ফুল ধরিয়ে দেয় আর বলে, এটা তোমার। মিসুর যেহেতু ফুলে অ্যালার্জি ছিল তাই তার চোখে পুনরায় পানি চলে আসে আর সে ফুলগুলো নিয়ে বাইরে ফেলে দেয়। এটা দেখে জুন ভাবে মিসু তো আমার উপর অনেক হার্ট হয়ে গিয়েছে। তাই বলে, আসলে আমি পার্টিতে ওই মেয়েকে এমনি ফুল দিয়েছিলাম জন্মদিনের জন্য, তবে আমি সত্যি কাউকে ভালোবাসি না, তুমি কষ্ট পেও না মিসু। তখন মিসু বলে, বস আমি এই জন্য রিজাইন করছি না, আমি আসলে ফ্রিডম চাই, আমার মতো আমি লাইফ এনজয় করতে চাই, এজন্য রিজাইন করছি। এটা শোনার পর আজও জুনের চোখে কোনো ঘুম নেই। সারা রাত না ঘুমানোর কারণে জুনের মুখে একটা ব্রণ ওঠে। এটা দেখে জুন বলে, হায় হায়, মেয়েটার কারণে আজ আমার এই কি দশা। পরে সে অফিসে যায় আর বসে বসে ভাবে, মিসু তো 9 বছর ধরে সমস্ত সময় আমার পিছনে ব্যয় করেছে, এত টাইম তো বিয়ে করা বউও দেয় না। তারপর সে ভাবে হয়তো মিসু আমাকে অনেক লাইক করে ফেলেছে আর এই জন্য হয়তো অনেক হার্ট হয়ে আছে। এরপর দেখি জুন আর মিসু দুজনে মিলে নতুন অ্যাসিস্ট্যান্টের ইন্টারভিউ নেয় এবং একজনকে সিলেক্ট করে নেয়। তবে যতদিন নতুন অ্যাসিস্ট্যান্টকে ঠিকঠাক মতো ট্রেনিং করাতে না পারবে ততদিন মিসু এই অফিসেই থাকবে। মিসু বলে, দেখেন বস, আমার বয়স হয়েছে, এখন আমি ডেটিং করে বিয়ে করতে চাই। এরপর রাত্রে মিসু বসে ভাবে, আমি নতুন অ্যাসিস্ট্যান্টকে ট্রেনিং করাতে পারলে মুক্তি পেয়ে যাব। তখনই তার বাসার বাইরে কেউ আসে। মিসু যেয়ে দেখে এটা তো তার বস। নিচে জুন বলে, তুমি কি ডেট শুরু করে দিয়েছো? মিসু বলে, বস আমি 9 বছর ধরে তো আপনার সাথে ছিলাম, ডেট করার টাইম কই দিছেন আমারে, ডেট করার টাইমই তো পাইনি। জুন তখন বলে, তুমি আমার অ্যাসিস্ট্যান্ট থেকে যাও, আমি তোমাকে বিয়ে করে নেব। তখন মিসু জুনের ক্লোজে গিয়ে বলে, বস আপনি কি ড্রিঙ্কস করে এসেছেন নাকি? এরপর জুন এখান থেকে ডাইরেক্ট তার বন্ধুর কাছে গিয়ে সব কথা শেয়ার করে। তখন তার বন্ধু হাসতে হাসতে বলে, হালার ঘরে হালা, তোরে তো মিসু ইনডাইরেক্টলি রিজেক্ট করে দিছে। তবে জুন সেটা মানে না, বলে আমার মতো হ্যান্ডসাম ছেলেকে রিজেক্ট করবে এমন মেয়ের জন্ম এখন এই পৃথিবীতে হয়ই নাই। ওইদিকে মিসু বসে আজকে একটা ডায়েরি ওপেন করে। ডায়েরিতে তার ছোটবেলার ক্রাশকে নিয়ে লেখা ছিল। পরের দিন অফিসে পৌঁছে মিসু সবাইকে বলে, আমি তো কিছুদিন পরে চলে যাব, এজন্য সন্ধ্যায় আমার তরফ থেকে একটা পার্টি হবে। এটা জুন শুনে ফেলে। রাত্রে সবাই মিলে মজমাস্তি করে পার্টিতে গিয়ে। আর এদিকে বেচারা মিসু অফিস ছেড়ে চলে যাবে এজন্য দেবদাস হয়ে বসে আছে। এরপর তারা খুব মজমাস্তি করছিল। তখন মিসু ওখানে দেখে কেউ এসেছে, আর ওটা আর কেউ না বরং মিস্টার জুন। সে বিনা দাওয়াতেই এখানে চলে এসেছে এবং তাদের সাথে সাথে কিছুটা এনজয়ও করে। তবে তাকে দেখে আমরা বুঝতে পারি সে খুবই টেনশনে আছে। পরে সে আজ মিসুকে বাসায় পৌঁছে দিতে নিয়ে যায় আর বলে, আমি জানি তুমি আমার উপরে খুশি হয়ে গিয়েছো, আমি এভাবেই সারা জীবন তোমাকে খুশি রাখবো। মিসু বলে, বস আমি আপনার মতো ছেলেকে বিয়ে করতে চাই না, আমি সিম্পল একটা ছেলের সাথে বিয়ে করব। এটা বলে মিসু তো বাসার ভিতরে চলে যায়। তবে বস জুন এখনো বাইরেই দাঁড়িয়ে। জুন খুবই রেগে গিয়েছিল আর তার সমস্ত রাগ মিসুকে মেসেজ করে উড়াই দিতে লাগে। লেখে, তোমার সাহস কত আমাকে রিজেক্ট করার? মিসু ভাবে, আমি তো জব ছেড়ে চলেই যাব, এজন্য আমিও আজকে একটু ঘাড়ানি দিয়েই দিই। তাই সে লেখে, আপনি কত সেলফিশ একটা লোক, নিজের চেহারা নিজেই আয়নায় দেখে প্রশংসা করেন। আপনি জানেন আমি 9 বছর ধরে কিভাবে কাটিয়েছি আপনার সাথে? আপনি অনেক স্বার্থপর। যাওয়ার সময় জুন একটাই রিপ্লাই করে, দুইজন আমাকে সেলফিশ বলতে পারবে না, একজন হচ্ছে তুমি আর একজন হচ্ছে আমার ভাই। এরপর জুন বাসায় গিয়ে ঘুমালে সে একটা খারাপ স্বপ্ন দেখে। স্বপ্নের ভিতর ভয়ঙ্কর একটা মেয়ে তাকে মারতে যাচ্ছিল। যাই হোক, পরের দিন জুন অফিসে আসার সময় টাই বাঁধতে চায়। তবে জুন ঠিক মতো টাই বাঁধতে পারতো না, মিসো বেঁধে দিত। এজন্য আসে টাই না বেঁধেই অফিসে আসে। এটা দেখে মিসো তার টাই বাঁধতে গেলে জুন মানা করে দেয়। বলে, 9 বছর ধরে তুমি কত কষ্ট করছো, আর করতে হবে না। আজ তুমি নতুন অ্যাসিস্ট্যান্টকে ট্রেনিং দিয়ে রিজাইন করে নিও। এরপর পুরো দিন জুন তার নতুন অ্যাসিস্ট্যান্টের সাথে কাটায়। মিসোকে তেমন ভাবই দেয় না। আর এটাতে আমরা দেখি মিসো কিছুটা জেলাস হয়। এরপর নতুন অ্যাসিস্ট্যান্ট জুনের টাই বেঁধে দিতে আসে। তবে জুন তাকে মানা করে দেয়, কারণ আজ পর্যন্ত জুন শুধু মিসুকেই তার ক্লোজে আসতে দিয়েছে, আর কোনো মেয়েকেই দেয়নি। ওদিকে মিসু বসে ডিনার করছিল। তখন তার এক কলিগ বলে, তুমি প্রথমবার ডেটে গিয়ে কি কি করবে? আসলে এটা জুনেরই প্ল্যান ছিল। জুন ওই মেয়েকে দিয়ে মিসুর কথা বের করতে চায়। মিসু তখনই কলিগদের সব বলে দেয়, আমি আর আমার বয়ফ্রেন্ড দুজন মিলে রাত্রে পার্কে ঘুরবো। রাত্রে দুজন মিলে নদীর পাশে
দাঁড়িয়ে অনেক এনজয় করব আর বড় টেডি গিফট নিব এবং শেষে লং একটা কিস করব। জুন এটা জেনে যায়, তাই পরের দিন মিসুকে জরুরি খবর দিয়ে নিয়ে আসে। এরপর একটা পার্কে নিয়ে যায় এবং মিসুকে নিয়ে রাইড দেয় আর অনেক এনজয় করে। মিসু এটাতে অনেক খুশি হয়ে যায় আর মিসুকে খুশি দেখে জুনও খুশি। এরপর জুন তাকে নিয়ে একটা নদীর পাশে গিয়ে দাঁড়ায় আর আকাশে রং বেরঙের বাজি দেখে মিসুর খুশির ঠিকানা থাকে না। এরপর যখন বাসায় ফিরছিল তখন মিসু বুঝতে পারে আমি কলিগদের সাথে যেটা যেটা বলেছিলাম জুন সেটাই করেছে। এর মানে এটা জুনেরই প্ল্যান ছিল। কার থেকে নেমে জুন তাকে বড় একটা টেডি গিফট করে। যখন মিসু চলে যাচ্ছিল তখন জুন বলে দাঁড়াও, এখনো একটা কাজ বাকি আছে। এটা বলে মিসুকে কিস করতে যায়, তবে মিসু বুঝতে পেরে তাদের মাঝে টেডিটাকে ঢুকিয়ে দেয় আর বাই বলে ভিতরে চলে যায়। আমরা দেখি এসবে মিসু অনেকটাই সারপ্রাইজড হয়ে গিয়েছে এবং সে তো অনেক খুশি। পরে টেডির সাথে একটা বক্স পায় আর দেখে বক্সের ভেতর দামি একটা নেকলেস। এটা দেখে মিসু মনে করে হয়তো জুন তাকে ভুল করে এটা দিয়ে ফেলেছে, তাই পরের দিন মিসু সেটা নিয়ে জুনকে ফিরিয়ে দেয়। জুন বলে কই, আমি তো ওটা দেইনি, আর যেহেতু টেডির সাথে ওটা গিয়েছিল সেহেতু ওটা তোমারই। এরপর মিসু জুনের টাই বেঁধে দেয়। আজ সর্বপ্রথম টাই বাঁধার সময় জুনের হার্টবিট অনেক ফাস্ট হয়ে যায়, এটা মিসু অনুভব করতে পারে। পরে জুন যখন দেখে মিসু তার দেওয়া নেকলেসটি পরেছে তখন জুন অনেক খুশি হয়ে যায়, তবে কিছুটা পরে জুনের সেই খুশিটা মাটি হয়ে যায় যখন সে জানতে পারে মিসু আজ একটা ছেলের সাথে ব্লাইন্ড ডেটে গিয়েছে। সাথে সাথে ছুটে যায় সে তার বন্ধুর কাছে আর বলে মেয়েটা কালকে সারাদিন আমার সাথে ঘুরেছে আর আজ একটা ব্লাইন্ড ডেটে গিয়েছে, মেয়েটা পাগল নাকি ব্যাককল। ওদিকে মিসু ব্লাইন্ড ডেটে পৌঁছে যায় আর ওখানে গিয়ে বুঝতে পারে এই ছেলেটিও তার বস জুনের মতো তেরা, তাই ভাবে এর থেকে আমার বস জুনই ভালো ছিল। ওই সময় ব্লাইন্ড ডেটের লোকটি মিশুর ফেস থেকে কিছু একটা সরিয়ে দিতে গেলে একটা কলিগ তাদের অভাবে একটা ফটো ক্লিক করে নেয় আর সাথে সাথে গ্রুপে পোস্ট দিয়ে দেয় এবং ফটোটি পৌঁছে যায় জুনের ফ্রেন্ডের কাছে। আর এটা যখন জুন দেখে তখন জুন তো পুরাই ফায়ার, বলে আমার মতো পারফেক্ট ছেলেকে বাদ দিয়ে সে একটা গোল আলুর সাথে রোমান্টিক সিন বানাচ্ছে। ওদিকে কথাবার্তা বলে মিসু চলে যাচ্ছিল তখন দেখে লোকটির টাই ঠিক মতো বাঁধা নেই। সবসময় জুনের টাই ঠিক মতো বেঁধে দিতে গিয়ে তার অভ্যাস হয়ে গিয়েছিল, তাই লোকটা টাই বেঁধে দিতে লাগে। আর ঠিক ওই সময় ওইখানে এন্ট্রি হয় আমাদের হিরোর আর জোরে চিল্লিয়ে ওঠে। তার চিল্লানো শুনে মিসুর টাই ঠিক করতে গিয়ে লোকটির গলায় আটকে দেয়। এখানে সিন কাট হয়। পরের দিন দেখানো হয় অফিসে গেমের প্রতিযোগিতা চলছিল। প্রতিবার মিসু যে করেই হোক সমস্ত গেমে উইন হয় যাতে কেউ বলতে না পারে জোনের অ্যাসিস্ট্যান্ট হেরে গিয়েছে। লাস্টে একটা গেম আছে সেটাতে একটা কলিগ মিসুর গেম পার্টনার হয়। ছেলেটা খুবই হ্যান্ডসাম ছিল। এটা দেখে জোন তো সেই লেভেলে জেলাস হয়। যখন গেম উইন হয় তখন সবাই বলে মিসুর সাথে ছেলেটির জুটি একদম পারফেক্ট কাপলের মতো লাগছে। জুন এটা শুনে আর সহ্য করতে পারে না, বলে গেম ব্যান করা হলো, পরের বছর থেকে এই গেম আর চলবে না। এটা বলে সে রাগ করে চলে যাচ্ছিল আর তখনই তার পায়ে একটা আঘাত লাগে। মিসো এসে জুনকে সামলায় এবং তাকে ধরে নিয়ে একটা জায়গায় বসায়। ওখানে মিসো জুনের পায়ে একটা দাগ দেখে কিছু একটা ভাবতে থাকে এবং এটা তার ছোটবেলার একটা ঘটনার সাথে জড়িত, সেটা আমাদেরকে পরে দেখানো হবে। এরপর মিসো জুনকে বাসায় পৌঁছে দেয়, তবে তখনই মিসো জুনের ওপর গিয়ে পড়ে আর পুরাই হ্যাং হয়ে যায়। তারা কিছু সময় এভাবেই থাকে। এরপর মিসো লজ্জা পেয়ে ওখান থেকে উঠে আইস নিতে চলে যায়। এসে দেখে জুন ঘুমিয়ে গিয়েছে আর স্বপ্নে কিছু একটা দেখে ভয় পাচ্ছে। একটু পর জুন উঠে বলে আমি ভয়ঙ্কর একটা স্বপ্ন দেখেছি, তুমি আজ আমার সাথে থাকবে প্লিজ। মিসো বলে বস আপনি তো ছোট বাচ্চা না যে স্বপ্ন দেখে ভয় পাবেন, আর বলা যায় না আপনার সাথে ঘুমালে আপনি আমাকে কি কি করবেন। জুন বলে আরে আমি তোমাকে আমার সাথে থাকতে বলছি না, গেস্ট রুমে থাকতে বলছি যেখানে তুমি আগেও এসে থেকেছো। এটা শুনে মিসো অনেকটাই শরম পায় কারণ সে একটু বেশি ভেবে ফেলেছিল। মেয়ে মানুষ তো ভাই, এক লাইন না বুঝলে এদের হয়ই না। তখনই জুনের কাছে তার বড় ভাইয়ের কল আসে আর তার নাম হচ্ছে সিয়ং। আর তার বড় ভাই সিয়ং এর কথা শুনে জুনের কেন জানে রাগ হয়ে যায়। মিসোকে বলে তুমি বাসায় চলে যাও। মিসো চলে যাওয়ার পর জুনের বড় ভাই এসে বলে তুমি ওসব কিছু ভুলে যাও, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। জুন বলে তুমি আমাকে ক্ষমা করার কে? তারা দুই ভাই ছোটবেলার একটা দুর্ঘটনা নিয়ে একজন আরেকজনের উপর রেগে আছে। কি সেই দুর্ঘটনা আর কি কাহিনী হয়েছিল সেটা আমরা একটু পরেই জানতে পারবো। যাই হোক, পরের দিন জুন মিসোকে নিয়ে নতুন লাইব্রেরিতে যায়। এই লাইব্রেরিটা কিছুদিনের ভেতরেই ওপেন করা হবে, তবে তখনই বিদ্যুতের সমস্যার কারণে লাইট অফ হয়ে যায়। জুন ভাবে মিসো অন্ধকার ভয় পাবে, তাই সে মিসোকে সাহস দিতে যায়। তবে জুন মিসোকে দেখে উল্টো নিজেই ভয় পেয়ে যায়। মিসো হাসতে হাসতে তো পুরাই শেষ আর বলে ভয় পেলে আপনাকে অনেক কিউট লাগে স্যার। জুন বলে আমি কিন্তু কিউট না। ওখান থেকে যাওয়ার সময় জুনের ভয় লাগছিল তাই মিসো তার হাত ধরে নিয়ে যায়। এটা জুনের কাছে খুবই স্পেশাল ফিল হয়। একটা সময় জুন দাঁড়িয়ে যায়। মিসো ভাবে হয়তো হাত ধরাতে তার বস রেগে গিয়েছে তাই হাত ছেড়ে দেয়, কিন্তু এরপর জুন নিজেই মিসোর হাত ধরে আগে আগে হেঁটে বাইরে আসলে অফিসের দুই কলিগ বলে বস আজকে বিদ্যুৎ ঠিক করতে কিছুটা লেট হয়ে গিয়েছে, সরি বস। তারা দুজন ভেবেই নিয়েছিল আজকে তাদের চাকরি গেছে। তবে জুন এই প্রথম কাউকে ক্ষমা করে দেয়, কারণ বিদ্যুৎ না থাকার কারণে সে তো মিসোর সাথে এত সুন্দর টাইম স্পেন্ড করেছে তা বলার মতো না। এরপর জুন জানতে পারে
পরে অফিসে তার ভাই সিয়ং আসছে, তাই সে মিসোকে ছুটি দিয়ে দেয় যাতে সিয়ং এর সাথে তার ভাইয়ের দেখা না হয়। তবে মিসো যাওয়ার সময় সিয়ং এর সাথে ধাক্কা খায়। সিয়ং এর কাছে মেয়েটা খুবই কিউট লাগে, তাই সে লুচ্চার মতো মিসোর নাম্বার চায়। মিসো তাকে নাম্বার দিয়েও দেয়, তবে ভুল নাম্বার দেয়। এরপর রাত্রে দেখি জুন তার বন্ধুর সাথে একটা বারে বসেছিল। এখানে জুন বারবার ড্রিঙ্কসটা ঘুরিয়ে ফিরিয়ে দেখতে থাকে। এটা দেখে তার বন্ধু ভাবে আমার দেওয়া ড্রিঙ্কস বন্ধু মনে হয় অনেক বেশি লাইক করছে। তবে আসলে জুন ড্রিঙ্কস দেখছিল না, বরং গ্লাসে নিজের শ্যাডো দেখে খুশি হচ্ছিল। পরের দিন অফিসে মিশু যখন জুনের টাই বেঁধে দিচ্ছিল, তখন জুনের হার্টবিট বের হয়ে আসার মতো অবস্থা। মিশু চলে গেলে জুন ভাবে হার্ট এত লাফালাফি করছে কেন, আমার মনে হয় ডক্টরের কাছে যাওয়া উচিত। রাত্রে জুন আর তার ভাই সিয়ং বসে ফ্যামিলির সাথে ডিনার করছিল। তবে তারা দুই ভাই একে অপরের সাথে কথাই বলছিল না। তাদের মা বাবা চায় দুই ভাইয়ের রাগারাগি ঝগড়া ঠিক হয়ে যাক, তবে হয় না। সিয়ং এখানে জানতে পারে জুনের একটা কিউট অ্যাসিস্ট্যান্ট আছে। সিয়ং বলে, তোমার অ্যাসিস্ট্যান্টকে আমার থেকে লুকাচ্ছ কেন? জুন বলে, সেটা তোমাকে বলার প্রয়োজন মনে করছি না। এরপর ছোটবেলার একটা ঘটনা নিয়ে তাদের দুজনের মধ্যে আবার ঝগড়া লেগে যায়। সিয়ং বলে, তুমি আমাকে এত ঘৃণা করো কেন? জুন বলে, ঘৃণার থেকেও বেশি কিছু থাকলে আমি সেটা তোমাকে করি। তখন সিয়ং জুনকে মারে এক ঘুষি। জুনও উঠে তার বড় ভাইকে মারতে চায়, তবে মায়ের চোখে পানি দেখে জুন মারে না। জুন বাসা থেকে বের হয়ে সোজা চলে যায় তার অ্যাসিস্ট্যান্ট মিসোর বাসায়। মিসো তখন শপিং করে বাসায় ফিরছিল। তখন সে দেখে, ওমা, বসের ঠোঁট তো চোট লেগে লাল হয়ে গেছে। এরপর মিসো জুনকে রুমে নিয়ে আসে এবং জুনকে বসে আলতো করে মেডিসিন লাগিয়ে দেয়। দুজনে ক্লোজ হওয়াতে জুনের হার্টবিট ফাস্ট হয়ে যায়। তারপর মিসোর নুডলস বানায় বসকে খাওয়ানোর জন্য। তখন জুনই ছোট টেডিটা নিতে চায়, তবে মিসো দৌড়ে এসে জুনকে থামায়, আর থামাতে গিয়ে জুনের উপরে পড়ে যায়। আসলে ওই টেডির তলে মিসোর পার্সোনাল ড্রেস ছিল আর কি। তখনই জুন মিসোকে জড়িয়ে ধরে আর দুই চারটা ভালোবাসার কথা বলে। তবে একটু পরে বলে, আসলে এগুলো তোমার বইতে লেখা ছিল, কিন্তু জুন এগুলো সত্যি সত্যি মন থেকেই বলেছিল। যাওয়ার সময় জুন মিসোকে থ্যাঙ্কস বলে। এটা শুনে মিসো অনেক বেশি খুশি হয়ে যায়, কারণ জুন খুবই কম থ্যাঙ্কস বলে। পরের দিন সকালে জুন মিসোকে নিতে মিসোর বাসার সামনে আসে। মিসো তো খুবই সারপ্রাইজড হয়ে যায়। দ্রুত যাওয়ার কারণে মিসো চোট খেয়ে টেক অফ করে ফেলে আর ল্যান্ডিং করে জুনের বুকে। এরপর জুন বলে, আজকে আমি ড্রাইভ করব। এটা বলে মিসোর জন্য দরজা খুলে দেয়। এরপর কারে বসে জুন বলে, তুমি খুবই কিউট, এটা আমি আগে কখনোই বলিনি। এটা শুনে মিসু তো ব্লাশ করতে থাকে। এমনকি আজ অফিসে গিয়ে বলে, তুমি আমার পিছু পিছু না, বরং আমার সাথে সাথে হাঁটো। পরের সিনে দেখি একটা পেপার উঠানোর সময় মিসুর হাতে হালকা একটু কেটে যায়। জুন এসে দ্রুত তার হাতে ব্যান্ডেজ লাগায় আর বলে, আর কখনো পেপার উঠাবে না, আমি ফোনে নিউজ পড়ে নিব, পেপার খুবই ডেঞ্জারাস। এরপর জুনের অফিসে জুনের ভাই সিয়ং আসে। মিসু তাকে বকা দিয়ে বের করে দিতে চায়। তখন মিসু জানতে পারে সিয়ং তো তার প্রিয় একজন লেখক। এটা জানতে পেরে মিসু সারপ্রাইজড হয়ে যায়, তবে সে এখনো জানে না এটা তার বস জুনের ভাই। এরপর তারা দুজন বসে গল্প করছিল। তখন সিয়ং বুঝতে পারে মিসুর ফুলে অ্যালার্জি আছে। তখন সিয়ং ওখান থেকে ফুলটা সরিয়ে রাখে। মিসু তখন ভাবে, ইস, ছেলেটা কত কেয়ারফুল, আমার বস এখনো জানতেই পারলো না যে আমার ফুলে অ্যালার্জি আছে। মানে মিসু বলতে গেলে সিয়ং এর প্রতি ইমপ্রেসড। ওদিকে জুন বসে ভাবতে থাকে, মিসু সিম্পল ছেলেকে পছন্দ করে, এখন থেকে আমি সিম্পল হওয়ার চেষ্টা করব। এরপর সে ইন্টারনেটে সাধারণ রেস্টুরেন্ট লিখে সার্চ করে আর পুরো একটা রেস্টুরেন্ট বুক করে নেয়। পরে সে মিসুকে বলে, আজ তুমি আমার সাথে ডিনারে যাবে, বহুদিন ধরে আমি তোমাকে একটা কথা বলতে চাই, ডিনারে গিয়ে বলবো। এটা শুনতেই মিসুর হার্টবিট ফাস্ট হয়ে যায় আর দ্রুত শপিং এ গিয়ে নতুন একটা ড্রেস কিনে রেডি হয়ে আসে। তখনই জুনের ভাই সিয়ং তাকে কল করে আর বলে, আমি তোমাদের নতুন লাইব্রেরি ওপেন করে পার্টিসিপেট করতে চাই, তুমি আমার সাথে এখনই মিট করো। এত বড় একটা লেখক তাদের লাইব্রেরি ওপেনে পার্টিসিপেট করবে, এটা শুনে মিসু খুবই খুশি হয়ে যায় আর তার সাথে মিট করে। মিসু এখনো জানে না সিয়ং তার বসের ভাই। জুন রেস্টুরেন্টে বসে মিসুর জন্য ওয়েট করতে থাকে আর ঠিক ওই রেস্টুরেন্টের বাইরে দাঁড়িয়ে সিয়ং এর সাথে গল্প করছিল মিসু আর তাকে একটা বই দিয়ে বলে, এটা আমার নতুন লেখা বই। তখনই ওখানে জুন চলে আসে আর বইটা তার ভাইকে ফিরিয়ে দিয়ে মিসুকে নিয়ে সেখান থেকে চলে যায়। মিসু বলে, আমি সিয়ংকে নতুন লাইব্রেরি ওপেনের অনুষ্ঠানে ইনভাইট করতে চাই। জুন বলে, আমি চাই না সে আমাদের অফিসে আসুক। মিসু বলে, ও, তাহলে আমি আপনার কোনো কথা শুনতে চাই না। এটা বলে সে সেখান থেকে চলে যায়। বেচারা জুনের সমস্ত প্ল্যান মাটি হয়ে যায়। সে কত প্ল্যান বানিয়েছিল মিসুকে নিয়ে। যাই হোক, পরের দিন অফিসে গিয়ে দুজন দুজনের সাথে কথা বলে না। আজ মিসু তার বসের টাইও ঠিক করে দেয়নি। একটু পর মিসু জানতে পারে সিয়ং নামের লেখক আর কেউ না, বরং জুনের ভাই, আর তাদের ভিতর ছোটবেলা থেকে শত্রুতা লেগেই থাকে। আর এটা শুনে মিসু তো পুরাই শকড হয়ে যায়। ওপাশে জুন বসে ভাবতে থাকে, আমি মিশুর ওপর অনেক বেশি রাগ করেছিলাম, এখন সরি বলা উচিত। তবে সে কোনোদিন কাউকে সরি বলেনি, এজন্য তার ইগোতে একটু বাধা দিচ্ছিল। কিন্তু সাহস করে জুন মিশুর কাছে যায় আর বলে, কালকের ব্যাপারের জন্য আমি অনেক সরি। জুনের মুখে সরি শুনে মিসু তো পুরাই এবং তাকে সাথে সাথে ক্ষমাও করে দেয়। তারা দুজন বসে কাজ করছিল, তখন
হঠাৎ জুন মিসুর ক্লোজে আসে আর তাকে কিস করতে যায়। মিসু চোখ বন্ধ করে নেয়, যেমনটা হয় আর কি। তবে জুন কিস করতে পারে না, ভয়ে দূরে সরে যায়। এটাতে মিসু খুবই রেগে যায়। আসলে জুন এজন্য কিস করতে পারেনি কারণ কিস করার সময় তার চোখের সামনে ওই স্বপ্নের মেয়েটির চেহারা ভেসে উঠেছিল, আর এই ভয়ে জুন তাকে সরি বলে। কিন্তু ব্রাদার, 7 খুনের মামলা মাফ হবে, কিন্তু এই ভুলের শাস্তি কি আর মাফ হয়? মিসু খুবই রেগে যায়। মিসু বলে, তোমার দ্বারা এসব হবে না। আমি মনে করব একটা লেদা চুটকি আমাকে কিস করতে এসেছিল। জুনকে একটা লেদা চুটকিয়া বলেছে, আর এর থেকে বড় অপমান আর কি হতে পারে। শুধু তাই না, যাওয়ার সময় মিসো বলে, আমি কালকে অফিসে আসবো না কারণ আমি তোমার মুখ দেখতে চাই না। পরের দিন মিসো সত্যি অফিসে আসে না, সারাদিন এদিকে ওদিকে ঘুরে বেড়ায়। তবে একা একা তার খুবই বোরিং ফিল হচ্ছিল, আর যেখানে যায় জুনের কথা মনে পড়ে, তাই রাগ করে বাড়িতে চলে আসে। বাড়ি এসে দেখে জুন তার বাড়ির সামনেই দাঁড়িয়ে আছে, মানে যার মুখ সে দেখতে চাচ্ছিল না সে তার বাড়ির সামনেই হাজির। জুন বলে, প্লিজ আর রাগ করো না, আমিও ছুটি নিয়ে এসেছি, চলো কোথাও ঘুরে আসি। মিসো আর মানা করে না, তবে বলে আজ আমি আমার মন মতো ঘুরবো। এটাতেও জুন রাজি হয়ে যায়। প্রথম বিষয়, মিসো কারে যাবে না, সে বাসে উঠে যাবে। তবে জুন তো কখনো বাসেই ওঠেনি, এজন্য বাসে উঠে সে এদিক ওদিক দুলতে থাকে। যখন বাস ব্রেক করে তখন জুন এক লাফ দিয়ে মিসোর কোলে পড়ে। সবাই জুনকে নিয়ে হাসাহাসি করতে থাকে। তবে জুনের এগুলোতে কোনো যায় আসে না, সে মিসোর জন্য সবকিছু সহ্য করতে পারবে। এজন্য জুনকে নিয়ে ছোট্ট একটা রেস্টুরেন্টে যায়। এমন রেস্টুরেন্টে জুন আগে কখনোই আসেনি। তবে জুন মিসোর সাথে এখানেও খেতে প্রস্তুত ছিল। মিসো একটা গেম খেলে টয় জেতার চেষ্টা করছিল। জুন এসে বলে, তুমি সরো, তুমি পারবে না, আমি করে দেখাচ্ছি। তবে বহু চেষ্টার পরে জুনও কোনোভাবে একটা টয়ও তুলতে পারে না। বহু ঘোরাঘুরির পর জুন মিসুকে বাসায় পৌঁছে দেয়। তখন সে মিসুর মুখে স্মাইল দেখে বুঝে যায় মিসুর এখন তার উপর আর কোনো রাগ নাই। এরপর দেখি মিসু তার ছোটবেলার ক্রাশকে খুঁজতে গিয়ে জানতে পারে ওটা মনে হয় তার বস জুনই হবে। পরের দিন সে অফিসে গিয়ে জুনের দিকে তাকিয়েছিল, মনে হয়েছিল সে তার ছোটবেলার বন্ধুকে পেয়ে গিয়েছে। পরের দিন জুন একা একা চলে যায় টয় মেশিনের কাছে। বহুত সময় চেষ্টা করে, তারপরেও একটা টয় ক্যাচ করতে পারে না। শেষমেশ ছোট্ট একটা টয় ক্যাচ করে, আর খুশি হয়ে সেটা নিয়ে মিসুকে দিয়ে বলে, যখন আমার কথা মনে পড়বে তখন এটা দেখবে। একটু পর ওখানে নতুন অ্যাসিস্ট্যান্টটা আসে আর মিসুকে বলে, আমি বসের ব্যাপারে রিসার্চ করতে গিয়ে জানতে পেরেছি ছোটকালে বসকে কোনো একটা কিলার কিডন্যাপ করে নিয়েছিল। আর এটা শুনতেই মিসু কিছুটা কনফার্ম হয়ে যায় তার ছোটবেলা লাভার আর কেউ না বরং তার বস জুন। আবার মনে মনে ভাবে ওটা জুনের ভাই সিয়ং হতে পারে, তাই সে জুনকে গিয়ে ডিরেক্ট জিজ্ঞাসা করে। জুন বলে, হ্যাঁ ওটা আমি না, ওটা আমার ভাই সিয়ং ছিল। তবে জুনকে দেখে আমরা বুঝতে পারি জুন কিছু একটা লুকাচ্ছে, এবং এসব কথা শোনার পর জুনকে কিছুটা স্যাড দেখা যায়। এরপর মিসো সিয়ং এর সাথে মিট করে। সিয়ং বলে, আমার ছোটবেলার কথা মনে নেই, তবে আমি ছোটবেলা অনেক অসুস্থ হয়ে গিয়েছিলাম, এজন্য আমার কিছু স্মৃতিশক্তি হারিয়ে গিয়েছে। পরে মিসো লাইব্রেরিতে যায় আর পুরনো ফাইল বের করে দেখে বস ওই সময় আমাকে কেন অ্যাসিস্ট্যান্ট বানিয়েছিল। আমার র্যাঙ্ক তো অন্যান্য মেয়েদের থেকে অনেক খারাপ ছিল। ওদিকে আমরা জুনকে দেখি, সে ছোটবেলার কথা কল্পনা করছে। ছোটবেলায় জুন মিশুকে বলেছিল, আমি বড় হয়ে তোমাকে বিয়ে করব। তবে এখানে একটা প্রশ্ন থেকে যায়, সেই যদি মিশুর ছোটবেলার বন্ধু হয় তাহলে সে কেন লুকাচ্ছে। এরপর রাত্রে জুন মিশুর বাসার সামনে আসে আর তাকে একটা চকলেটের বক্স গিফট করে মিশুর রাগ ভাঙানোর জন্য, কারণ সে তাকে কিস করতে পারেনি। আর চকলেট পেয়ে মিশু তো খুবই খুশি হয়ে যায়। পরের দিন তাদের লাইব্রেরিতে ওপেন ইভেন্ট চলছিল, ওখানে সিয়ং এসেছিল এবং সে ইচ্ছা করে জুনের সামনে মিশুর ক্লোজে যাওয়ার চেষ্টা করে। জুন এটা দেখে মন খারাপ করে ইভেন্ট থেকে চলে যায়। এটা মিশুর কাছেও খারাপ লাগে, তাই মিশু ছুটে যায় জুনের পিছু পিছু। মিশু বলে, আমার কথাগুলো তো শোনো। জুন বলে, আমি কোনো কথাই শুনতে চাই না। মিশু বলে, শুনতেই হবে, কারণ আমি যে তোমাকে লাইক করি মিস্টার জুন। আর এরপর তারা দুজন একে অপরকে জড়িয়ে ধরে। তবে জুন আবারও কিস করতে পারছিল না, কিন্তু মিশু এবার সুযোগটা হাতছাড়া করে না। মিশু নিজেই জুনকে এবার কিস করে দেয়, আর এভাবে তাদের ভালোবাসার গল্প শুরু হয়ে যায় এবং হ্যাপি কাপল হয়ে যায়। জুন অনেক খুশি ছিল। মিশুকে বাসায় পৌঁছে দিয়ে বলে, আমাদের বেশি দিন ডেট করা ঠিক হবে না, চলো আমরা শীঘ্রই বিয়ে করে নেই। মিশু লজ্জায় বলে, সন্ধ্যায় তো আমরা প্রেম শুরু করলাম, আর রাত না পার হতে বিয়ের কথা। ওখান থেকে যাওয়ার সময় জুনের সেই ছোটবেলার কথা মনে পড়ে যে আমি তোমাকে বিয়ে করতে চাই। তাই সে পুনরায় আবারও ব্যাগ চলে আসে মিশুর কাছে আর এসে তাকে জড়িয়ে ধরে বলে, আমি তোমার থেকে দূরে থাকতে চাই না। পরের দিন মিশু অফিস থেকে আসার সময় দেখে বস সোফায় শুয়ে ঘুমাচ্ছে, তাই সে তার উপর ব্ল্যাঙ্কেট দিয়ে দেয়। তখনই জুন মিশুকে টেনে কোলে বসিয়ে নেয় এবং রোমান্স করতে থাকে। পরের দিন জুন মিশুকে বলে, আমাকে এত কেয়ার করার প্রয়োজন নাই, কারণ এখন তুমি আমার অ্যাসিস্ট্যান্ট না বরং গার্লফ্রেন্ড। বস হিসেবে আমি অনেকটা সেলফিশ ছিলাম, তবে এখন থেকে আমি কেয়ারিং হাবি অ্যান্ড বয়ফ্রেন্ড হইতে চাই। পরে অফিসে এসে জুন নিজের কফি নিজেই বানায় আর মিশুর জন্য এক কাপ রেডি করে। এটা দেখে অফিসের কলিগরা মনে করে যে বস হয়তো গেছে, পাগল হয়ে গেছে। বস তো কোনোদিনও কফি বানায় নাই, অ্যাসিস্ট্যান্ট তাকে বানিয়ে দিয়েছে। জুন ফার্স্ট টাইম কফি বানিয়েছে, তবে সেটা এতটাই গরম ছিল যে মিশুর গায়ে পড়ে যায়। জুন মিশুকে সান্ত্বনা দিচ্ছিল আর অফিসের সবাই উকি মেরে এই কাহিনীটা দেখছিল। ওই দিন রাত্রে জুন মিশুর বাড়িতে আসে, তার জন্য খাবারও নিয়ে এসেছিল। তারা দুজন খাবার খাচ্ছিল, তখনই মিশুর বোন চলে আসে। মিশু তাড়াতাড়ি করে
জুনকে লুকিয়ে রাখে। এরপর মিসু যায় তার বোনকে রুম থেকে বিদায় করে। পরে সে জুনকে নিয়ে আসতে গেলে জুন আজ মিসুকে কিস করে প্রমাণ করিয়ে দেয় যে হ্যাঁ আমিও কিস করতে পারি। তাদের সময়গুলো অনেক রোমান্টিক হতে থাকে। আসলে মিসুর বোন জুনকে তেমন লাইক করতো না। পরের দিন তারা 3 বোন মিলে সময় কাটাতে সমুদ্রের তীরে যায়। এখানে তাদের পিছু পিছু জুনও এসে হাজির হয়। তবে মিসুর বোনেরা তাকে এত সহজে অ্যাকসেপ্ট করবে না। তারা টাকা আর পাওয়ারে ইমপ্রেস হবে না, বলে তুমি আমাদের মতো হয়ে দেখাও। এরপর জুন বেচারা তাদের সাথে একটা লোকাল রেস্টুরেন্টে যায় এবং তাদের সাথে নর্মাল খাবারও খায়। বোনেরা বলে বেশি বেশি খাও যাতে টাকা উসুল হয়ে যায়। বেচারা ছোট্ট বাচ্চাদের মতো তাদের সমস্ত কথাই মেনে নেয়। এরপর সব বোনেরা মিলে ক্লামস ধরতে যায়। ক্লামস মানে ওই যে ঝিনুকের মতো একটা কিছু হবে যেটা চাইনিজরা খায়, ওইটাই মেবি। জুন ওখানে কস্টিউম পরে রেডি হয়ে চলে আসে। এখানে তাদের ভিতরে একটা কন্টেস্ট হয়, যে বেশি ধরতে পারবে তার একটা উইশ পূরণ করা হবে। আর আমাদের মিস্টার পারফেক্ট জান লাগিয়ে দেয় জেতার জন্য। তার অবস্থা এতই করুণ হয় তবুও সে হার মানতে প্রস্তুত ছিল না। অবশেষে দেখা যায় আমাদের জুনই জিতেছে। জুনের একটা উইশ ছিল আমাকে দুলাভাই হিসেবে অ্যাকসেপ্ট করে নেয়া। এটাতে সিস্টার্সরা জুন আর মিশুর রিলেশনশিপ মেনে নেয়। জুন কথা দেয় আমি সর্বদা মিশুকে হ্যাপি রাখবো। পরের দিন জুন আর মিশু একটা ম্যাজিক পারফরমেন্স দেখতে যায়। জুন একটু সাইডে গিয়েছিল, তখন মিশু ওই ম্যাজিশিয়ান লেডিকে দেখে অনেক ভয় পেয়ে যায়, কারণ তাকে ছোটবেলায় যে মেয়ে কিলারটি কিডন্যাপ করেছিল তার পোশাকও সেম এমনই ছিল। মিশু এতটাই ভয় পেয়ে যায় যে সে সেখানেই সেন্সলেস হয়ে যায়। তখন আমাদের ফ্ল্যাশব্যাকে ওই ছোটবেলায় কিডন্যাপের ঘটনাটা দেখানো হয়। আসলে মিশু যখন ছোট ছিল তখন তার মায়ের মৃত্যু হয়ে গিয়েছিল। সে তার বোনের সাথে রুমের ভেতর ঘুমাচ্ছিল। হঠাৎ রাত্রে পিচ্চি মিশুর ঘুম ভেঙে যায় আর তার মাকে খুঁজতে থাকে। তখন একটা সাইকো লেডি এসে মিশুকে সাথে করে নিয়ে যায়, বলে আমার সাথে আসো, আমি তোমার মায়ের কাছে নিয়ে যাব। তখনই মিশু যে দেখে ওখানে আগে থেকেই তার স্কুলের বন্ধু জুনকে কিডন্যাপ করে রেখেছে। মিশু তো অনেক ছোট ছিল, সে কিডন্যাপ এগুলো বুঝতো না। তবে জুন একটু বড় ছিল, এজন্য সে বুঝতে পারে। আর জুন এখানে মিশুর অনেক কেয়ার করে, তাকে বুঝতেই দেয় না যে তারা দুজন এখানে কিডন্যাপ হয়েছে। পরে ওই সাইকোটি আবার আসে এবং তাদের দুজনকে ভয় দেখানোর চেষ্টা করে। এখানে আমরা জানতে পারি এই সাইকো মেয়েটির বিয়ে করে ধোকা খেয়েছে। মেয়েটি বিয়ে করার পর জানতে পারে ওই ছেলেটির আরেকটি বউ আছে এবং মিশু আর জুনের বয়সের 2টা বেবিও আছে। এজন্য সাইকো এই 2টা বেবিকে টর্চার করে বদলা নেওয়ার চেষ্টা করছে। মিশু তো ছোট ছিল, এজন্য মাঝে মধ্যে ঘুমায় পড়তো। তবে জুনের ঘুম আসতো না। সাইকো এসে জুনকে বেশি টর্চার করত আর বলতো আমি তোমাদের জান নিয়ে নেব। জুন সাইকোটিকে বলতো আপনি অন্যের জন্য আমাদের জীবন কেন নষ্ট করছেন, এবং কান্না করতে করতে তাকে অনেক বোঝানোর চেষ্টাও করেছে। বহু বোঝানোর পর ওই লেডির চিন্তা চেতনা বদলে যায়। সে এসবে এতটাই গিল্টি ফিল করে যে তাদের চোখের সামনে সে সুইসাইড করে নেয়। মিশু তখন ঘুমাচ্ছিল, এজন্য সবকিছু সে দেখছিল না। তবে জুন নিজের চোখের সামনে এসব কিছু হতে দেখছিল। জুন এটা দেখে খুবই ভয় পেয়ে গিয়েছিল। তখন মিশুরও ঘুম ভেঙে যায় আর সামনে লেডিকে ঝুলন্ত অবস্থায় দেখে সেও ভয় পেয়ে যায়। জুন দরজা দিয়ে মিশুকে বোঝানোর চেষ্টা করে ওটা আন্টি না, ওটা বড় একটা স্পাইডার। এরপর জুন মিশুকে বাইরে নিয়ে আসে। এখানে মিশু বলছিল তুমি আমার কাছে একটা প্রিন্সের মতো, তুমি বড় হয়ে আমাকে বিয়ে করো, তুমি কথা দাও তুমি বড় হয়ে আমাকে বিয়ে করবে। আর জুনের কাছ থেকে পিঙ্কি প্রমিস নেয়। এই ঘটনার পর জুন অনেক অসুস্থ হয়ে পড়েছিল। সে সব জায়গায় ওই আন্টিকে দেখতে পেত আর সেন্সলেস হয়ে পড়তো এবং তাকে বহুদিন ধরে হসপিটালে অ্যাডমিটও করে রাখা হয়েছিল। মিশু কিছুদিন পর বহুদূর তার এক আঙ্কেলের বাসায় চলে যায়। বড় হওয়ার পর জুন একদিন মিশুকে দেখে চিনতে পারে। মিশু জুনের কোম্পানিতে এমপ্লয় হিসেবে জয়েন দিয়েছিল। তবে জুন তাকে চিনতে পেরে তার অ্যাসিস্ট্যান্ট বানিয়ে নিয়েছিল। আর এই 9 বছর ধরে জুন মিশুকে বুঝতেই দেয়নি সে তার ছোটবেলায় ওই কিউট জামাই। আর ওই দিন থেকে জুন মিশুকে নিজের আশেপাশেই রাখতো যাতে সর্বদা তাকে প্রোটেক্ট করতে পারে। জুন মিশুকে অনেক বেশি শাসন করত, তবে ইনডাইরেক্টলি তাকে পছন্দ এবং অনেক কেয়ারও করতো। এরপর হসপিটালে মিশুর জ্ঞান ফিরলে মিশু বলে তুমি আমাকে এতদিন বলনি কেন এসব। জুন বলে আমি আজও ওই ঘটনা বলতে পারিনি, তাই আমি চাচ্ছিলাম না যে তোমার ওই ঘটনা মনে পড়ুক। মিশু বলে তুমি আর কখনোই আমার কাছ থেকে কোনো কিছু লুকাবে না, কথা দাও। জুন তখন তাকে প্রমিস করে। আর হসপিটালে সে মিশুকে খুবই কেয়ার করে। পরে একদিন জুন মিশুকে নিয়ে ওই জায়গায় যায় আর বলে এখানে আমাদের কিডন্যাপ করা হয়েছিল, এখন এখানে বাচ্চাদের খেলার জায়গা বানানো হয়েছে, এখন কোনো বাচ্চাদের ওপর আর টর্চার হয় না এবং বাচ্চারা এখানে এনজয় করে। এরপর কথায় কথায় জুন বলে তুমি মনে হয় ভয় পাচ্ছ, আজ রাতে আমি তোমার সাথে থাকবো। মিশু বলে না আমি ভয় পাচ্ছি না, তোমার থাকা লাগবে না, ফাইজিলের কয় টাকার। তবে রাত্রে দেখি জুন মিশুর বাড়িতে পৌঁছে যায়। তবে সে একা আসেনি, বরং স্যুট কেসও সাথে করে নিয়ে এসেছে। মনে হয় 2-5 দিন তো এখানে থেকে যাবে পাক্কা। মিশুর বেড অনেকটাই ছোট ছিল, তবে জুন কোনোভাবে অ্যাডজাস্ট করে নেয়। একসাথে শুয়ে মিশুর কেমন যেন একটা ফিল হচ্ছিল, তাই জুনকে বলে
চলো টিভি দেখি। তবে টিভি অন করতে এমন কিছু দেখে ফেলে যেটা দেখার জন্য তারা মোটেও প্রস্তুত ছিল না। এরপর দুজন ছাদে যায় ড্রিঙ্কস করতে। বোতল খোলার জন্য কিছুই ছিল না। মিসো বহু জিনিস দিয়ে বোতল খোলার চেষ্টা করে, কিন্তু যখন জানতে পারে ওই বোতলের দাম $20,000 তখন সে আস্তে করে রেখে দেয়। পরে মিসো গেস্ট রুমে গিয়ে ঘুমায় আর জুনকে ঘুমোতে দেয়। তবে ভূতের মতো জুন মিশুর পাশে এসে দাঁড়ায়। এটাতে মিশু ভয় পেয়ে যায়। তাই জুন বলে, আমি তোমার সাথেই ঘুমাবো, তুমি ভয় পাচ্ছ। জুন গান গেয়ে মিশুকে ঘুম পাড়িয়ে দেয়। তবে মিশু সারা রাত জুনকে একটু ঘুমাতে দেয় না। কোল বালিশ মনে করে উল্টাপাল্টা করে তাকে শক্ত করে জড়িয়ে ধরে রাখে। সকালে উঠে দেখে তার বস সারা রাত না ঘুমাতে পেরে ড্রাগনের মতো বসে আছে। এরপর দেখি জুন তার ভাইয়ের সাথে দেখা করে এবং সে নিজেই সিয়ং এর সাথে কথা বলে, আর তাদের ভেতর যে শত্রুতা ওটা ঠিক হয়ে যায়। সিয়ং খুশিতে তো কান্না করে দেয়। রাত্রে জুন মিশোর সাথে একদম ক্লোজে চলে আসে। প্রায় টান উত্তেজনা, খেলাধুলা শুরু হয়ে যায় ভাব। তবে তখনই শালা জুনের ফ্রেন্ড কল করে তাদেরকে ডিস্টার্ব করে দেয়। আসলে একটা জরুরি কাজ আসে কোম্পানি থেকে। পরের দিন জরুরি কাজে তাকে অ্যাব্রোড যেতে হয়। তবে অ্যাব্রোড থেকে 2 দিনের ভেতর সে ফিরে আসে। এসে মিশুকে মিস করে আর বলে, জন্মের মিস করছি তোমাকে, দেখা দাও আমাকে। বাসায় যাওয়ার সময় জুন বলে, ওই যে 2 দিন আগে যে আমরা কাজটা করতে চেয়েছিলাম, তবে বন্ধুর কলের জন্য করতে পারিনি, আজকে ওটা করবো, চলো। এটা শুনে মিশো তো লজ্জায় পুরাই লাল, আর বলে ফাজিলটা এমন সরাসরি কিভাবে বলে, হ্যাঁ। এরপর রুমের ভিতর যেতে না যেতেই শুরু হয়ে যায় তাদের খেলাধুলা। রোমান্স করতে করতে তারা ফার্স্ট নাইট ডান করে দেয়, মানে ইন্টিমেট হয়ে যায় আর কি। পরের দিন সকালে তারা দুজন খুব খুশি। আসলে তারা যে কাজ করে ফেলেছে খুশি হওয়ারই কথা। পরে জুন মিশুকে নিয়ে জুনের এক ফ্রেন্ডের রেস্টুরেন্টে যায়। তবে সেটা ছিল জুনের মেয়ে ফ্রেন্ড। সে এসেই জুনকে জড়িয়ে ধরে। বুঝতেই পারছো মিশুর কি অবস্থা। পরে মেয়েটি গল্পে গল্পে মিশুকে বলে, জানো আমি যখন ছোট ছিলাম তখন জুন আমাকেও প্রপোজ করেছিল। এটা শোনার পর মিশুর মনে হচ্ছিল কাটা চামচ হান দেয় দেই জুনের পিছন দিয়ে, যাই হোক আর কি। যাওয়ার সময় জুন ভয়ে ভয়ে বলে, তুমি জেলাস হলে তোমাকে অনেক কিউট লাগে। মিশো বলে, কে জেলাস হয়েছে, আমি কেন জেলাস হব। পরে একদিন অফিসে জুন মিশোকে পেছন থেকে জড়িয়ে ধরে, আর এই জিনিসটা তাদের 3টা কলিগ দেখে ফেলে। তারা দুজন হাতে নাতে ধরা খেয়ে গিয়েছে। এরপর জুন 3জনকে লাইনে দাঁড় করিয়ে দেয় আর বলে, আমি আর মিশু একে অপরের সাথে ডেট করছি, কিছুদিনের মধ্যে আমরা বিয়েও করতে যাচ্ছি। আর সত্যি সত্যি কিছুদিন পর ফাইনালি আমরা দেখি তাদের বিয়ে হচ্ছে। সবাই পৌঁছে গিয়েছে। এরপর এন্ট্রি হয় জামাই আর বউয়ের। তবে আজ বিয়েতে কেন জানি জুন অনেকটা নার্ভাস ফিল করতে থাকে, হয়তো ফার্স্ট টাইম বিয়ে এই জন্য আর কি। তবে বিয়ে করে কি লাভ হচ্ছে, বিয়ের মজা তো আগেই নিয়ে ফেলেছে। তবে হ্যাঁ, জুন 24 বছর আগের ছোটবেলায় যে ওয়াদা করেছিল আজ সেটা সে পূরণ করেছে, অর্থাৎ আমানতে সে খেয়ানত করেই নাই। আর এর মধ্য দিয়েই আমাদের এই কিউট রোমান্টিক ড্রামা এখানেই শেষ হচ্ছে। একটা জিনিস ভেবে দেখলাম যে আমরা 7 দিন পর পর একটা করে ভিডিও দেই, এতে তোমাদের হয়তো একটা সিরিজ শেষ করতে অনেক বিরক্ত ফিল হয়। আর এই জন্য এখন থেকে একটা সিরিজ একটা ভিডিওতে কভার করার চেষ্টা করব। এতে ভিডিও একটু বড় হবে কিন্তু এক ভিডিওতে কভার হয়ে যাবে। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট এবং একটা শেয়ার করতে ভুলিও না। আর এরকম আরো ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দাও, যেন আমরা কোনো ভিডিও আপলোড করলে তোমাদের কাছে সেটা পৌঁছে যায়। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সাবধানে থেকো, অ্যান্ড আল্লাহ হাফেজ।